হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি এক দারুণ চাইনিজ ড্রামা। গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যার নাম শিয়াও, যে তার মেয়েকে নিয়ে প্লেনে ভ্রমণ করতে যাচ্ছে। খুব শীঘ্রই সে তার মেয়েকে নিয়ে চায়না ছেড়ে চলে যাবে। এদিকে আমরা শিয়াওর মেয়ে নিয়ানকে দেখি। সে পাশ দিয়ে যাওয়া এক লোককে ইশারা দিয়ে বলে, মা, এই আঙ্কেলের মাথার উপর লাল রঙের জিরো লেখা আছে, উনি খুব তাড়াতাড়ি মারা যাবে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এইসব কথা শুনে যায় এবং রাগে বলে, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ যে আমি মারা যাব? শিয়াও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ওই লোকটার কাছে দুঃখ প্রকাশ করে আর বলে, আপনি দয়া করে বাচ্চার কথা কোনো খারাপ ভাবে নেবেন না। কিন্তু লোকটা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আরেকজন মহিলা পাশ দিয়ে যায়। নিয়ান তাকিয়ে বলে, মা, এই আন্টির মাথার উপরেও জিরো লেখা আছে। সে অবাক হয়ে যায়, তুমি কি নিশ্চিত? তুমি সবাইকে একবার চেক করো তো। নিয়ান দ্রুত চারপাশ তাকিয়ে বলে, মা, প্লেনের সবার মাথার উপরে জিরো লেখা আছে। সেও মনে মনে ভাবে, এটা কিভাবে সম্ভব? তবে কি প্লেনের সঙ্গে কোনো দুর্ঘটনা হতে চলেছে? অল্প সময়ের মধ্যে এয়ার হোস্টেল থেকে ঘোষণা করে, আমরা টেক অফ করতে যাচ্ছি, সবাই সিট বেল্ট বেঁধে নিন। কিন্তু সেও দাঁড়িয়ে বলে, এই প্লেনের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা দুর্ঘটনা ঘটবে, আমার কথা বিশ্বাস করুন। সবাই দ্রুত প্লেন থেকে নেমে যান। কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। সেই লোক যে নিয়ানকে বকেছিল, উনি রেগে গিয়ে বলে, আমার তো মনে হয় মা মেয়ে দুজনেই পাগল। আগে বাচ্চা আমাকে অভিশাপ দিচ্ছিল, আর এখন মা অদ্ভুত কথা বলছে। শিয়াও বলে, আমি মজা করছি না, যদি আমরা এই প্লেন থামাতে না পারি তবে আমরা সবাই মারা যাব। সে সবাইকে বোঝাতে থাকে যে তার মেয়ের মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে। নিয়ান জানতে পারে কে মরতে চলেছে। তারপর শিয়ার মনে পড়ে একটি ফ্ল্যাশব্যাক। নিয়ন তাকে বলেছিল, গ্র্যান্ডপা আমাকে সুপার পাওয়ার দিয়েছে মা। একদিন নিয়ানের সামনে দিয়ে এক মহিলা যাচ্ছিল। নিয়ান তখন বলেছিল, মা, এই আন্টির মাথার উপরে জিরো লেখা আছে, সে মরতে চলেছে। মহিলা রেগে যায়। সেও তাড়াতাড়ি দুঃখ প্রকাশ করে আর মেয়েকে বোঝায়, এভাবে বলা ঠিক না। কিন্তু দূরে যেতে ওই মহিলার মাথায় একটা গামলা পড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সেও বুঝতে পারে নিয়ান আসলে মিথ্যা বলছিল না, আর তার মধ্যে সত্যি একটি বিশেষ ক্ষমতা আছে। কিন্তু প্লেনে থাকা সবাই তার কোনো কথা বিশ্বাস করছিল না। এয়ার হোস্টেস এসে বলে, আপনি আমাদের দেরি করাচ্ছেন, বলুন আপনি আসলে কি চান? সেও উত্তর দেয়, আমি শুধু সবার জীবন বাঁচাতে চাই। শব্দ শুনে পাইলটও সেখানে আসে। নিয়ান তার মাকে বলে, মা, এতে সবার মাথার উপরে জিরো লেখা আছে। এয়ার হোস্টেল সবকিছু পাইলটকে জানায়, কিন্তু পাইলট বলে, আমাদের প্লেনের কোনো সমস্যা নেই, যদি আপনি ভ্রমণ করতে চান তবে শান্ত হয়ে বসুন। সেও বোঝাতে থাকে, কিন্তু কেউ শুনে না। তখন এয়ার হোস্টেস আর পাইলট সিকিউরিটিকে ডাকেন। ঠিক তখনই বিজনেস ক্লাস থেকে মিস্টার চ্যান উঠে এসে তাদেরকে থামিয়ে দেন এবং সেও মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। নিয়ান তাকে দেখে বলে, ফাদার, আপনি এখানে কি করছেন? চ্যান অবাক হয়ে শিয়ার দিকে তাকায়। শিয়াও বলে, বাবু, উনি তোমার ফাদার নন, আমি ওনাকে চিনি না। কিন্তু নিয়ান জোর দিয়ে বলে, না মা, উনি আমার ফাদার, আমি প্রতিদিন ওনাকে স্বপ্ন দেখি, আমি সত্যি বলছি। এরপর প্লেনের ভেতরে বসে থাকা যাত্রীরা বিরক্ত হয়ে বলে, যদি তোমার নাটক শেষ হয়ে গিয়ে থাকে তবে কি এখন আমরা টেক অফ করতে পারি? তুমি আমাদের অনেক দেরি করে দিয়েছো, আমাদের কাজ নষ্ট হয়ে যাবে। এতে শিয়া উত্তর দেয়, জীবন থেকে কাজ কি বেশি গুরুত্বপূর্ণ? তোমাদের কি কোনো কাজ আছে যা জীবনের থেকে বেশি দামি? কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। সিকিউরিটি গার্ড আবারও তাদেরকে প্লেন থেকে বের করে দিতে চায়। ঠিক তখনই চ্যান তাদেরকে থামিয়ে দেয় আর বলে, আমি এদের কথা বিশ্বাস করি, আমি ওই প্লেন থেকে নামবো। পাইলট জিজ্ঞেস করে, আপনি কি নিশ্চিত আপনি সত্যি নামতে চান? চ্যান বলে, হ্যাঁ, আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। নিয়ান তখন বলে, ফাদার, আপনার মাথার উপরে জিরো এখন মিলে গেছে। নিয়ানের কথা শুনে পাশে বসে থেকে এক লোক হাসতে থাকে আর বলে, এই মেয়ে একেবারে পাগল, জানি না কি সব বলছে। সেও তবুও হাল ছাড়ে না, সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ শুনে না। অবশেষে সে নিয়ান আর চ্যানকে নিয়ে প্লেন থেকে নেমে আসে। এয়ারপোর্টের বাইরে এসে নিয়ানকে বলে, মা, ওরা কত খারাপ ছিল, আজ থেকে আমার কারো সাহায্য করব না। সেও তাকে বুঝায়, এভাবে বলা ঠিক না মা, জীবন খুবই মূল্যবান, তাই সবাইকে সাহায্য করা উচিত। তারা ভালো হোক বা খারাপ সেটা তাদের ব্যাপার। এদিকে চ্যান চলে যেতে থাকে। নিয়ান তার হাত ধরে বলে, ফাদার, আপনি কোথায় যাচ্ছেন? আমাদের বাড়ি নিয়ে কেন যাচ্ছেন না? সেও লজ্জা পেয়ে বলে, আপনি ওর কথায় সিরিয়াসলি নেবেন না, ও এমনি বলছে। এই ভদ্রলোক তোমার বাবা নয়, তুমি এই কথা কেন বারবার বলছো? ঠিক তখনই তারা শুনতে পায় প্লেনটি উড়ে যাচ্ছে। সেও দুঃখ ভরে বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম ওদের জীবন বাঁচানোর, যদি কোনো মিরাকল হয়ে যেত আর তারা যদি বেঁচে যেত তাহলে অনেক ভালো হতো। অন্যদিকে প্লেনের ভেতরে সব যাত্রীরা বলতে থাকে, আমরা কত সুন্দর ভ্রমণ করছি, আর ওই মহিলা একেবারে পাগল, অদ্ভুত কথা বলছিল। কিন্তু হঠাৎ পাইলটকে জানায়, স্যার, জানলাটা ফেটে গেছে। এভাবে দেখা যায় প্লেন হঠাৎ ক্র্যাশ হতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ভেঙে পড়ে। ভিতরে থাকে সবাই মারা যায়। অন্যদিকে সেও নিয়ানকে বলে, এভাবে কাউকে বলা ঠিক না মা, খারাপ শোনায়। নিয়ান হেসে উত্তর দেয়, মা, তুমি যখন ওনাকে বিয়ে করবে তখন আমি ওনাকে ড্যাডি বলবো।
তারা এসব কথা বলছিল ঠিক তখনই সিকিউরিটি গার্ড এসে জানায় যে প্লেনে আপনারা ওঠাননি সেটা দুর্ঘটনায় পড়েছে। এ কথা শুনে চ্যান বলে কি? অফিসার বলে হ্যাঁ, আমাদের ইনভেস্টিগেশনের জন্য আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর তারা শিয়াও আর নিয়ানকে সঙ্গে নেয়। শিয়া অফিসারকে নিয়ানের বিশেষ ক্ষমতা সম্পর্কে জানায়। অফিসার তখন বলে ঠিক আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমরা জানাবো, আপনারা এখন যেতে পারেন, তবে যে কোনো সময় দরকার হলে যোগাযোগ করবেন। সেও সম্মতি দেয় এবং ঠিক আছে ধন্যবাদ বলে চলে যায়। অন্যদিকে চ্যান বাইরে তাদের দেখে অপেক্ষা করছিল। হঠাৎ তার অ্যাসিস্ট্যান্ট ছুটে এসে বলে স্যার আপনার গ্যাংপা কোথাও চলে গেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যান রেগে গিয়ে বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, তোমরা তার কেন খেয়াল রাখোনি? সে দৌড়ে গিয়ে গ্যাংপাকে খুঁজতে থাকে। পরে শিয়াও আর নিয়ান বাইরে থেকে বের হয়। নিয়ান বলে বাবা কোথায় গেলেন? উনি তো আমাদের সঙ্গে গেলেন না। শিয়াও বলে কোনো সমস্যা নেই মা, আমি তো তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু নিয়ান বলে না, আমি আমার ড্যাডির সাথে যেতে চাই। শিয়াও হেসে বলে আচ্ছা তাহলে দৌড় প্রতিযোগিতা করি, যে জিতবে তাকে আইসক্রিম দেওয়া হবে। এই কথা বলে সে দৌড়াতে শুরু করে। নিয়ানও তার পিছনে ছুটে যায় এবং বলে আমি তোমাকে হারিয়ে ছাড়বো। পরের দিন সকালে শিয়াও নিয়ানকে আইসক্রিম কিনে দেয়। তারা গল্প করতে করতে হাঁটছিল। হঠাৎ তাদের সামনে হাজির হয় শিয়ার সৎ বোন জিয়াং। জিয়াও এসে শিয়াংকে বলে এই মেয়েটা তো বেআইনি মেয়ে তাই না, এখন পর্যন্ত তুমি ওকে কেন মেরে ফেলোনি? নিয়ান অবাক হয়ে বলে মা এটা কেমন কথা বলছো আমার সাথে? শিয়াও নিয়ানকে শান্ত করে বলে বাবু এই আইসক্রিমটা তুমি নিজের কাছে রাখো আর সামনের দিকে এগিয়ে যাও। নিয়ান সেখান থেকে চলে গেলে শিয়াও রেগে গিয়ে জিয়াংকে এক চড় মারে আর বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক বাচ্চার সামনে তুমি এরকম করে কি করে কথা বলছো? সে আবার বলে তোমার সঙ্গে আমার অনেক হিসাব বাকি আছে এবং সে জিয়াংকে আরেকটি চড় মারে। তখন তার মনে পড়ে যে পুরো কয়েক বছর আগে জিয়াংয়ে তাকে ড্রাগ দিয়েছিল, যার কারণে শিয়াং হোটেলের রুমে একা গিয়েছিল। ঠিক তখনই কিছু লোকের হাত থেকে বাঁচাতে চ্যান সেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপরে তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে। কিন্তু তখন শিয়াও নেশায় অজ্ঞান হয়ে থাকায় সে কিছু জানতে পারে না যে তার সঙ্গে কি হয়েছে। আর চ্যান এত বছর পরে সে ওকে চিনতে পারেনি কারণ তার মুখ মনে ছিল না। বর্তমানে জিয়াং আবারও খারাপ কথা বলছিল। তখন চ্যানের গ্র্যান্ডপা হঠাৎ জিয়ানের সাথে ধাক্কা খায়। জিয়াং তাকে ঠেলে দিয়ে বলে তুমি অন্ধ নাকি, চোখে কিছু পড়ে না? শিয়াং দ্রুত গ্র্যান্ডপা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। গ্র্যান্ডপা তখন বলে আমাকে পানি খেতে দাও। তিনি নোংরা পানির দিকে যেতে চাইলে সেও বাধা দেয়। ঠিক তখন নিয়ান পানি এসে গ্র্যান্ডপাকে দেয় আর বলে এই নিন আপনি এটা খান। জিয়াং তখন কটক করে বলে ও আপনাকে তো খুবই ক্ষুধার্ত লাগছে নিশ্চয়ই, ঠিক আছে আগে আমার জুতো পরিষ্কার করুন, তারপর আমি আপনাকে খাবার দেওয়ার কথা ভাববো। সেও রেখে গিয়ে বলে জিয়াং আমি তোমার মুখ ভেঙে দেবো, বাজে বকবক করা বন্ধ করো, উনি এসব কিছুই করবে না। গ্র্যান্ডপা নিয়ানের দিকে তাকিয়ে বলে এটা তো একদম আমার নাতির মতো দেখাচ্ছে। এরপর তিনি শিয়ার দিকে তাকিয়ে বলে তুমি তো আমার ছেলের বউ তাই না, অবশেষে তোমাকে পেয়ে গেলাম। শিয়াও বুঝতে পারে যে উনি অ্যালজাইমার রোগী, তাই কিছু মনে করতে পারে না। কিন্তু জিয়াং চড় খাওয়ার পরও মুখ বন্ধ করে না, তাই সেও আবার তাকে চড় মারে এবং বলে যাও গিয়ে তোমার মাকে বলে দাও আমি কোনো বিয়ে করব না। যে টাকা লোভে সে আমাকে ব্যবহার করতে চাইছে তা আমি কোনোদিন তাকে সেটা পেতে দেব না। যদি আবার আমার জীবনে এসে কোনো সমস্যা করার চেষ্টা করো মনে রাখো তোমার এই সুন্দর চোর আমি একদম বাজে হাল করে ছাড়বো এবং সেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। এই কথা বলে শিয়ার আবার হাত তুলে। জিয়াং ভয়ের সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। এরপর শিয়া গ্র্যান্ডপা আর নিয়ানকে কাছে নিয়ে হোটেলে যায়, ওদের খাবার দেয়। গ্র্যান্ডপা খুবই ক্ষুধার্ত ছিলেন, দ্রুত খেতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে চ্যান সেখানে এসে পড়ে আর বলে গ্র্যান্ডপা আপনি কোথায় চলে গিয়েছিলেন? কিন্তু গ্র্যান্ডপা তাকে চিনতে অস্বীকার করে এবং বলে তুমি কে? চ্যান কষ্ট করে বোঝায় আমি আপনার নাতি। তখন সে শিয়া আর নিয়ানকে দেখে অবাক হয়ে বলে তোমরা এখানে কি করছো? সেও উত্তর দেয় আমি গ্র্যান্ডপাকে পেয়েছিলাম, উনি খুব ক্ষুধার্ত ছিল তাই আমি এখানে তাকে নিয়ে এসেছি, তারপর তোমাকে কলও করেছি। চ্যান বলে তুমি আমার গ্র্যান্ডপার জীবন বাঁচিয়েছো, বলো আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাই। সেও হেসে বলে আমাদের শুধু খাওয়ালেই চলবে। চ্যান আবার গ্র্যান্ডপার সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক তখন শিওর বাবার ফোন আসে। শিওর রেগে গিয়ে বলে আমি তো বলেছি আমি এই বিয়ে করব না, আমার মা অনেক আগে মারা গেছেন, আপনি আমাকে এভাবে বুলিং করতে পারেন না, জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারেন না। ওপাশ থেকে তার বাবা বলে হ্যাঁ তোমার মা মারা গেছে কিন্তু তার আশীর্বাদ তো আমার কাছে আছে, তোমাকে বিয়ে করতে হবে। শিয়াং রাগে বলে আমার তো অনেক আগে বিয়ে হয়ে গেছে, এই জন্য আমি আর বিয়ে করতে পারবো না। কল কেটে দিয়ে সব ভাবতে থাকে এখন আমি আমার মিথ্যা স্বামী কোথা থেকে আনবো। তখন চ্যান যে তার সব কথা শুনছিল সে কাছে এসে বলে তুমি কি আমার সাথে বিয়ে করবে? দেখো নিয়ানের একজন বাবার দরকার আর আমার দাদির একজন পুত্রবধূর, উনি তোমাকে ভীষণ পছন্দ করে ফেলেছেন, তাহলে কেন নয় যে তুমি আমার সাথে বিয়ে করে ফেলো, এটা আমাদের দুজনের জন্য ভালো হবে, আমরা বিয়ে করব আর তারপর আমরা একসাথে থাকবো যতদিন না তোমার জন্য সত্যি একজন ভালো পার্টনার পেয়ে যাবে। আর যদি তুমি ডিভোর্স দিতে চাও তাহলে তুমি দিতে পারবে আর অন্য কারোর সাথে চাইলে তুমি যেতে পারবে। সেও রাজি হয়ে যায় এবং সে চ্যানকে বিয়ে করে। বিয়ের পর চ্যান সবাইকে নিচের বাড়িতে নিয়ে আসে। সব বাড়ি দেখে বলে বাহ এ বাড়িটা কত সুন্দর, এর ভাড়া দিলে কেমন হবে, রেন্ট কত?
চেন হাসতে হাসতে বলে, রেন্ট নেই, এই বাড়িটা আমি তোমার জন্য কিনেছি। আমি তোমাকে বিয়ের পর কোনো গিফট দিতে পারিনি, তাই এটা আমার তরফ থেকে তোমার গিফট। স্বভাবে দাদি তো বলেছিলেন সে শুধু ভিডিও গেম খেলে, তাহলে এত টাকা কোথা থেকে এলো? হয়তো নিজের সব সঞ্চয় দিয়ে কিনেছে। ঠিক তখন চেন তার হাতে একটি কার্ড দিয়ে বলে, এটা রাখো, তোমার টাকা দরকার হতে পারে। সব মজা করে বলে, যদি আমি এই টাকা নিয়ে কোথাও পালিয়ে যাই? চেন হেসে বলে, এই অল্প টাকা তুমি নিয়ে কোথায় পালাবে? আর আমি নিশ্চিত তুমি কখনো পালাবে না। সব কার্ডটা নিয়ে ভাবে, সত্যি আমি কতটা লাকি। আমার পরিবার ভালো না হওয়া সত্ত্বেও আমি কত ভালো একটা স্বামী পেয়েছি। সে চেনকে বলে, চিন্তা করো না, আমি খুব পরিশ্রমী, আমি চাকরি করব এবং আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। এরপর শাও দাদি ন্যান ও চেনের সাথে খেলতে চায়। অন্যদিকে চেন মনে মনে ভাবে, আমি কবে গরিব ছিলাম। পরের দিন সকালে শাও ন্যানকে নিয়ে কিন্ডারগার্টেনে যায়। তাকে রেখে সে অফিসে চলে যায়, কিন্তু স্কুলে এক বাচ্চা ন্যানকে বুলিং করতে থাকে। অন্যদিকে অফিস গিয়ে শাওকে দেখে চেন ভাবে, ও এখানে কি করছে। তখন সেক্রেটারি এসে বলে, ম্যাডাম আপনার ডিজাইন স্যারের ভীষণ ভালো লেগেছে, তার পেমেন্টটা আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি, চেক করে নিন। শাও ধন্যবাদ জানায় পেমেন্ট থেকে বলে, এ কি 15 বিলিয়ন? না না, তোমার কোনো ভুল হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এই সময় স্কুল থেকে ফোন আসে, জানায় ন্যানের কার সাথে ঝগড়া হয়েছে, তাকে দ্রুত আসতে হবে। শাও দ্রুত স্কুলের দিকে ছুটে যায়। চেন দেখে ও এত তাড়াহুড়ো করে কোথায় চলে গেল, নিশ্চয় কিছু হয়েছে, আমাকে ওর পিছনে যাওয়া উচিত। স্কুলে দেখা যায় সেই বাচ্চার মা নেনেকে মারতে থাকে। তখন শাও পৌঁছে গিয়ে সেই মহিলাকে ধাক্কা দেয় আর বলে, তোমার সাহস কিভাবে হলো? মিসেস লি বলে, সাহস? তোমার মেয়ের সাহস কিভাবে হলো আমার ছেলেকে বুলি করার? নেন বলে, আমি তো কিছুই করিনি। শাও রেগে গিয়ে মিসেস লিংকে চড় মারে এবং বলে, তুমি আমার মেয়ের উপর হাত দিবে না। তখন এক টিচার আসে এবং টিচার বলে, আপনার সাহস কিভাবে হলো মিসেস লিকে হাত দেওয়ার? আপনি ওনাকে বুলিং করতে পারেন না। আসলে আপনার মেয়েটা এত দুষ্ট কেন? মা যেমন মেয়েও তেমন। তাদের মধ্যে মারাত্মক ঝগড়া শুরু হয়। ঠিক তখন মিস্টার লি এসে শাওকে বলে, তুমি কিভাবে সাহস করো আমার পরিবারের লোককে বুলিং করার? সে তার কার্ড দিয়ে ডেকে আনে দুজনকে ধরে ফেলতে বলে। ঠিক তখনই চেন আসে এবং চিৎকার করে বলে, থামো। চেন এটা দেখে খুব রেগে যায়। মিস্টার লি বলে, আমি তোমাকে দেখিয়ে দেব আমি কে। সে দ্রুত ফোন করে বলে, মিস্টার জ্যাক আমাকে এখানে এসে সাহায্য করুন, আমার আপনার প্রয়োজন। চেন তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে আনে। অ্যাসিস্ট্যান্ট এসে চেনকে দেখে স্তব্ধ হয়ে যায়। তখন সে বলে, এরা তো আমার বস। চেন বলে, তোমার কি কোনো সন্দেহ আছে? তখন মিস্টার লি তার ছেলেকে বলে, তুমি ওদের কেন বুলি করেছো? এটা করা তোমার একদম উচিত ছিল না। কিন্তু ছেলে বলে, আপনি তো বলেছিলেন কিন্ডারগার্টেনে যা খুশি করতে, তাই আমি তাকে বুলি করেছি। মিস্টার লি তখন সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে, হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়। তার স্ত্রী দেখে বলে, ও আচ্ছা, এখন কেন ক্ষমা চাইছো? ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু আমার মেয়েটা তো হয়রানি করা তোমার উচিত ছিল না, তার ক্ষতিপূরণ কে দেবে? সেও আক্ষেপ করে বলে, আমি 5 মিলিয়ন দাবি করব। মিসেস লি বলে, তুমি কি আমাদের লুটতে চাও? সেও বলে, চেন ওরা টাকা দেবে না। তখন মিস্টার লি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি সব টাকা দিয়ে দিব, রাগ করো না। কিছুক্ষণ পর আমরা দেখি লি পরিবারে চলে যাওয়ার পর শাওর নজর পড়ে এক টিচারের দিকে এবং কয়েকজন শিক্ষার্থীকে নেন বলে, মা ওদের সবার মাথার উপর 0 লেখা আছে। সেও বলেছে এখানে তাহলে কিছু ঘটতে যাচ্ছে। সেও ছুটে সে শিক্ষকের কাছে গিয়ে বলে, আপনি তাদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? শিক্ষক লা বলে, তাদের আর্ট পারফরমেন্স আছে, তা আমাদেরকে নিয়ে যাচ্ছি, আপনি নোটিফিকেশন পাননি। তখন সেও মনে করে নেন আগে এই সম্পর্কে বলেছিল। শিক্ষক এগিয়ে চলে যায়। সেও বলে, এবার আমি কাউকে মরতে দেব না। প্লেনে হয়তো আমি তাদের বাঁচাতে পারিনি, কিন্তু এবার আমি এই বাচ্চাদের বাঁচাবো এবং অবশ্যই তাদের রক্ষা করব। সেও চেন নেন দ্রুত অডিটোরিয়ামের দিকে পৌঁছায়। পথে একজন লোকে তাদের দিকে তাকিয়ে থাকে। শিয়া তাকে টুক করে দেখে, কিন্তু বেশি পাত্তা দেয় না। তারা অডিটোরিয়ামে পৌঁছে ন্যান সবাইকে নির্দেশ দিয়ে বলে, মা এখানে সবার মাথার উপর 0 দেখা যাচ্ছে। সেও ভাবতে থাকে, আবার কি হতে পারে যাতে তারা সবাই মারা যায়? আগুন লাগবে নাকি? চেন বলে, আগুন লেগে গেলে কেউ না কেউ তো অবশ্যই বাঁচবে, কিন্তু এখানে তো সবার উপরে 0, এটা একেবারে অচল করে দেবে। আমি মনে করি এখানে ব্লাস্ট হবে, ব্লাস্ট হলে সবাই একসাথে মারা যাবে। সে দ্রুত স্ত্রীর কাছে গিয়ে চলমান মিউজিক বন্ধ করে দেয় এবং শিক্ষক লার কাছে গিয়ে বলে, এসব মানুষকে এখান থেকে সরান, এখানে ব্লাস্ট হতে চলেছে। কিন্তু শিক্ষক লা তার কোনো কথা শুনে না। এই সময় জিয়াং ও তার স্বামী সেখানে এসে শিয়াংয়ের উপাস করতে থাকে। বলে, এই মেয়ে তো পাগল হয়ে গেছে, কি বলছে? শিয়া জোর করে বলে, আমি মিথ্যা বলছি না, এখানে বোমা রয়েছে, আমি মনে করি এখানে কে বোমা রেখেছে। জিয়াং তার ছেলে করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখানে কে বোমা রাখবে? শিয়া সিকিউরিটি গার্ড ডেকে এনে চেক করায়। তারা একটা টেডি বিয়ার পায় এবং এতে কিছুই নেই। সবাই শ্যাংকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু শ্যাং সরে যায় না। তখন সে জিয়াংকে বলে, তুমি কি লুকিয়ে রেখেছো? জিয়াং বলে, আমি কিছু লুকাইনি। কিন্তু শ্যাং তার কোনো কথা মানে না এবং দৌড়ে গিয়ে জিয়াং এর পার্স ছিনিয়ে আনে। পার্সে কোনো ক্ষতিকর কোনো কিছু থাকে না। তখন সেও ভাবতে থাকে, হয়তো আমি ভুল ভাবছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? উপরোক্ত জিয়া ও ফু মিলে শাওকে আবার বুলি করা শুরু করে এবং বাকিরা তাদের সাথে যোগ দেয়। ঠিক তখন শাও অডিটোরিয়ামে ঢোকার সময় যে ছায়াছবি হিসেবে দেখেছিল সেই লোকটিকে আবার দেখে। সে টুপি এবং মাস্ক পরা ছিল
এবং সে সেখান থেকে দ্রুত চলে যায়। সহশিক্ষক লাকে বলে আপনার অডিটোরিয়াম চেক করতে হবে। সে সময় আবার সিকিউরিটিকে ডাকা হয় এবং পুরো অডিটোরিয়াম পুনরায় তল্লাশি করা হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। ঠিক তখনই নিয়ান সেখানে এসে উপস্থিত হয়, যাকে সেও চ্যানের কাছে নিরাপদ রেখেছিল। নিয়ান বলে মা আমি তোমাকে সাহায্য করব, সবাইকে এখান থেকে বের করে দেব। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল আসে, কিন্তু সব বারবার তাদের সাথে তর্ক করে যে সবাই বিপদে আছে, কিন্তু কেউ তার কোনো কথা শুনছে না। চ্যান বলে সময় কম, দ্রুত চলে যাও। কিন্তু প্রিন্সিপাল প্রশ্ন করে আজকে শোটা কি হবে, এবং কেউ কেউ সেওকে পাগলও বলতে থাকে। সেও তখন বলে এত ছোট ছোট বাচ্চাদের জীবনকে আপনি বিনাশ করবেন। স্টেজে একটি টেডি বিয়ার নাচছিল, তিনি ছুটে গিয়ে বললেন আমার মনে হচ্ছে এটার মধ্যে বোমা আছে। সেও বলে এরা এখান থেকে সহজে যাবে না, এবং একটি শিশুকে কুলে তুলে নিয়ে সেখান থেকে ছুটে যায়। তখনই তার পিছনে সকলে ছুটে আসে। সেই শিশু সেওকে কামড় দেয় এবং সেও তাকে নামিয়ে ফেলে, কিন্তু তখন সে লক্ষ্য করে তার মেয়ে নিয়ান যে সেখানে নেই। নিয়ানকে খুঁজতে শুরু করে, কিন্তু তার কোনো খুঁজে পাচ্ছে না। সে অডিটোরিয়ামের ভিতরে ঢুকতে যাচ্ছিল, তখনই ভিতর থেকে একটি বিস্ফোরণ হয়ে গেছে। সবাই বলছে আমরা বেঁচে গেলাম, যদি ওই মহিলা আমাদের বের না করতো তাহলে আমরা সবাই মারা যেতাম। সে প্রচন্ড কাঁদতে শুরু করে এবং স্বীকার করে বলে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি, আমি ভিতরে ঢুকতে চাই, আমার মেয়েকে দেখতে হবে। কিন্তু সবাই তাকে ভিতরে যেতে দিচ্ছিল না, কারণ সেখানে অনেক বড় ঝুঁকি রয়েছে। সে মনে করে যে জিয়াং ও তার স্বামী তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তার সন্দেহ জাগে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে। কিছুক্ষণ পর নিয়ান বাইরে এসে হাজির হয়। সে দ্রুত তাকে আঁকড়ে ধরে এবং বলে তুমি তো আবার নতুন একটি জীবন দিলে। তারপর সে চ্যানকে দেখতে পেয়ে অবিলম্বে তাকে হাক করে এবং বলে তুমি জানো না আমি কতটা ভয় পেয়েছিলাম, যেন আমি তোমাদেরকে হারিয়ে ফেলেছি। ভিতরে এত বড় বিস্ফোরণ হলো, তোমরা দুজনে কিভাবে বেঁচে গেলে? চ্যান বলে আমরা যখন বের হচ্ছিলাম তখন নিয়ান ওই বোমাটা দেখতে পেয়েছিল, ওইটা টেডি বিয়ারের ভেতরে লুকানো ছিল। নিয়ান দ্রুত বোমাটা তুলে আমাকে দিল আর আমি সেটা বাইরে ছুঁড়ে ফেলেছি। বিস্ফোরণ হয়েছে কিন্তু আমাদের কিছুই হয়নি, আমরা মোটেও আহত হয়নি। আমাদের জীবন শুধু ন্যানের কারণে বেঁচে গেছে। ওই পারফর্মার হত্যাকারী বা বোমা রাখেনি, সে শুধু ওইখানে পারফর্ম করতে এসেছিল। আমি ভালোভাবে তদন্ত করেছি। শাহ বলে যদি সে মার্ডার না করে থাকে তাহলে আসল হত্যাকারী কে? চ্যান তখন শান্তভাবে বলে তুমি একদম চিন্তা করো না, যে করুক না কেন শীঘ্রই সে আমাদের সামনে আসবে, আমরা তাকে ধরে ফেলবো এবং এইসব বিষয়ে ইনভেস্টিগেশন করব। রাতে আমরা শিয়াওকে দেখি, সে নিয়ানকে ছুঁড়ে দিয়েছে। ঠিক তখনই চ্যান ঘুরে এসে জিজ্ঞাসা করে ও কি ঘুমিয়ে পড়েছে? শিয়াও বলে হ্যাঁ, কিন্তু আমার মনে হয় বিস্ফোরণের পরে সে খুব ভয় পেয়েছিল, গভীর ঘুম হতে অনেক সময় লেগেছে। চ্যান বলে ঠিক আছে তুমি আজ রাতে তার কাছে থাকো, না হলে চলো আমরা দুজনই তার সাথে থাকি, তাহলে সে রাতে ভয় পাবে না। ঠিক তখনই তাদের অ্যাসিস্ট্যান্ট দৌড়ে ঘরে ঢুকেছে এবং বলে আমার ক্লু মিলে গেছে, আমি খুঁজে পেয়েছি। সেও অ্যাসিস্ট্যান্টকে চুপ করে ইশারা করে এবং অ্যাসিস্ট্যান্ট ইউএসবি দেখিয়ে বলে আমি ক্লু নিয়ে এসেছি। চ্যানও সে স্টাডি রুমে আসে এবং অ্যাসিস্ট্যান্ট ইউএসবি লাগাতে চায়। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম সাবধান, আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন তো? সেও যখন ল্যাপটপে ইউএসবি ঢোকায় তখন একটি ভিডিও চলতে শুরু করে, সেটা ছিল তার মায়ের ভিডিও। সেও তা দেখে কাঁদতে থাকে এবং চ্যানকে বলে আমি সবসময় সন্দেহ করতাম যে আমাকে আমার মা হত্যা করতে পারে, কখনো ভাবিনি জিয়াং এবং তার মা এত নিচে নামতে পারে, মানুষ কিভাবে এত ঘৃণা করতে পারে। শাও তখন অনেক বেশি রেগে ওঠে এবং কাঁদতে কাঁদতে বলে আমি তাদের বাঁচতে দেব না, আমি তাদের মারবো। সে গর্জে উঠতে চাইলে চ্যান তাকে থামিয়ে ধরে আর তাকে শান্ত করায়। পরে চ্যান বলে ভিডিওটা ভালো করে দেখো, জিও তার মায়ের ছাড়া ভিডিও আরো একজন আছে, এমন একজন ব্যক্তি আছে যে ইচ্ছাকৃতভাবে ভিডিও রেকর্ড করেছে যাতে সে নিজের জন্য সন্তুষ্টি পায়, মানে তৃতীয় কেউ আছে যিনি তোমার মায়ের হত্যায় জড়িত। আমাদের প্রথম তাকে খুঁজে বের করতে হবে, পুরো সত্যি না জেনে আমি এটা সামনে আনতে পারি না, না হলে তারা পালিয়ে যাবে। জিয়াং বলে আমার মনে হয় বোমায় তোমার মায়ের মৃত্যুর মধ্যে সংযোগ আছে, সেই ব্যক্তি কোনো অন্ধ রহস্য থাকতে পারে। সেও কাঁদতে কাঁদতে বলে আমি সবার খোঁজ করব এবং সবাইকে আমি ছাড়বো না। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম 3 দিনের মধ্যে আপনার স্টেপ মাদারে বড়দিন পার্টি আছে, তারা বড় অনুষ্ঠান করছে, আমার মনে হয় আপনি তখন কিছু করতে পারবেন। শাহ বলে আমার মাকে বহু বছর আগে মেরে ফেলা হয়েছে আর এখন তারা জীবন শান্তি মতো কাটাচ্ছে, আমি এটা চলতে দেব না। চ্যান বলে যে লোক তোমার মাকে মেরেছে আমরা তাদের উচিত শিক্ষা দেব। এদিকে আমরা দেখি ন্যান গোপনে তাদের কথাগুলো শুনছিল এবং শোনার পর আবার ঘরে ফিরে যায় এবং ঘুমিয়ে পড়ে। সে আবারও স্বপ্ন দেখে, স্বপ্নে নিয়ন এবং তার গ্র্যান্ডপা দেখে আর বলে গ্র্যান্ডপা প্লিজ আমাকে সাহায্য করুন, আমার মায়ের জীবন বিপদে আছে, ওকে রক্ষা করুন। গ্র্যান্ডপা বলে আমি ওকে বাঁচাতে পারবো না, তুমি নিজে ওকে বাঁচাতে পারবে। নিয়ান জিজ্ঞাসা করলে আমি কিভাবে বাঁচাবো গ্র্যান্ডপা? গ্র্যান্ডপা বলে আমি তোমাকে আরো কিছু সুপার পাওয়ার দিচ্ছি যেগুলো ড্রাইভার কাংনো নামে বলা হয়ে থাকে, এই শক্তি ব্যবহার করে তুমি আগে লড়াই করতে পারবে সবার সাথে এবং কেউ তোমার মোকাবেলা করতে পারবে না। গ্র্যান্ডপা চলে যাওয়ার আগে বলে নেন তোমার মাকে তুমি নিজেই বাঁচাবে।
এরপর আমরা দেখি ন্যান জেগে বিছানায় বসে এবং বলে গ্র্যান্ডপা আমাকে যে শক্তি দিয়েছে সেটা আমাকে পরীক্ষা করতে হবে এবং বলে গ্র্যান্ড আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার মাকে বাঁচাবো। 3 দিনের পর আমরা ন্যানকে দেখি সবাই মিলে নাস্তা করছিল। খাবার আমি গ্র্যান্ডপাকে পিল মিশিয়ে দিয়েছিলাম, অনেক বেশি ডোজ, এটা খেতে এসে ঘুমিয়ে পড়বে। কিছু সময়ের মধ্যে আমরা দেখি শিও চ্যান এবং গ্র্যান্ডপা 3 জনে ঘুমিয়ে পড়েছেন। সবাই ঘুমালে ন্যান তার চেয়ারে থেকে উঠে থলে থেকে প্র্যাকটিতে ইনভিটেশন কার্ডটা বের করে নেয় এবং বলে তাদের থেকে বদলা নেওয়ার সময় এসেছে। ন্যান প্যাকেটে চলে যায়। এরপর আমরা প্র্যাকেটের দৃশ্য দেখি জিয়াং তার মা বাবা সেখানে উপভোগ করছে, অনেক দামি উপহার পেয়েছে, তারা অত্যন্ত খুশি। হঠাৎ নিয়ান এসে বলে তুমি কেন আমাকে ইগনোর করছো, আমি তোমার জন্য একটা অত্যন্ত গুরুত্ব উপহার নিয়ে এসেছি। সে কাছে থেকে একটি বড় ঘন্টা ধরে ফেলে এবং সেটি নিচে পড়ে যায়। জিয়াং এর মা বলে এই মেয়েটার মাঝে এত ক্ষমতা কোথা থেকে এলো, এই তো শিশু মাত্র। নিয়ান এগিয়ে এসে বলে আমি তোমাদের ঘড়ি দিতে এসেছি, তোমাদের সময় কম। তারপর জিয়াং এর মা রেগে বলে তুমি কি আমাদের অভিশাপ দিচ্ছ? নিয়ান বলে ঠিক আছে এখন বুঝলাম আপনি কত বুদ্ধিমান সম্পন্ন, আমি তো আপনাকে বোকা মনে করেছিলাম। নিয়ান বলে আপনি জানি কেমন? তাতে জিয়াং এর মা প্রশ্ন করে কেমন মানে? নিয়ান বলে 5 বছর আগে তুমি আমার মেয়ে জিয়াং আমার মাকে ড্রাগ দিয়েছিলে, তারপর সবাইকে বলেছিলে যে আমার মা চরিত্রহীন, তুমি আমার মাকে সবসময় অপমান করেছো, সবকিছু তার বিরুদ্ধে দিয়ে তাকে দুষ্টু বানিয়েছো। জিয়াং বলে তুমি কি এসব কথা বলছো? তুমি আমার কথা না মানলে আমার কাছে আরেকটা গিফট আছে। নিয়ান তার হাত ঘড়িতে টাচ করে এবং সামনে স্ক্রিনে ভিডিওগুলো চালু হয়। ভিডিওগুলো দেখা মাত্র সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় এবং বলে এই মেয়ে এবং মা তো কতটা নিচে নামতে পারে। জিয়াং এগিয়ে এসে বলে তুমি কেন এই ভিডিওগুলো ডিলিট করেনি? তার মা বলে আমি তো জানতাম না যে এটা ওরা পেয়ে যাবে। নিয়ান বলে এখন তোমাদের সামনে সত্যি প্রকাশ হয়েছে। জিয়াং এর বাবা রেগে গিয়ে চিৎকার করে বলে এই মেয়ে চুপ করো, যদি তুমি আমার চিপ আমার মেয়ের বিরুদ্ধে কিছু বলো তাহলে তোমার আমি খবর করে দেব। তখন ন্যান বলে আমি ভুল কিছু বলছি না, তোমাদের সামনে সব ভিডিও আছে। ন্যান তাদের ভিডিও দেখে এবং বলছে এখন কি তোমাদের কোনো জবাব নেই? এই সময় শিওর বাবা এসে ন্যানকে মারার চেষ্টা করতে থাকে। ন্যান তাকে আটকে ঠেলে দেয়। তারপর জিয়াং ন্যানকে মারতে গিয়ে আসে, কিন্তু ন্যান তাকে পিছনে ঠেলে দেয় কারণ তার সঙ্গে এখন সুপার পাওয়ার আছে। তারপর ফু দ্বারা এবং রেগে ন্যানের দিকে আসে। ন্যান তাকে একটা কিক মারলো, সে চিৎকার করে পিছিয়ে পড়লো। ন্যান বলে খেলা এখানে শেষ নয়, আমি তোমাদের আরো খেলা দেখাবো। ন্যান আবারও ঘড়িতে টাচ করে এবং আরেকটি ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যায় জিয়াং এবং তার মা মিলেমিশে শিওর মাকে হত্যা করেছে। সেখানে উপস্থিত লোকজন বলে এই মেয়ে এবং মা তো খুনও করেছে, এর মানে হলো আমরা আসলে একটা খুনির জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলাম। তখন শিওর বাবা এখনো ন্যানের কথা বিশ্বাস করতে রাজি ছিল না। তিনি তখন ন্যান এবং শিয়াংকে অপমান করার চেষ্টা করছিলেন। তুমি তোমার মুখ বন্ধ করো। অন্যদিকে আমরা শিও এবং চ্যানকে দেখি, তারা দেখলো গ্র্যান্ডপা কিছুক্ষণের মধ্যে মধ্যবিত্তে ফিরে এলেন। চ্যান এবং শিও তখন নিয়ানকে খুঁজতে থাকলো, কিন্তু নিয়ানকে কোথাও দেখা গেল না। ঠিক তখনই চ্যানের চোখে একটি ইনভিটেশন কার্ড পড়ে। চ্যান বলে হয়তো সে সেখানে গেছে। শিও বলে চলো দ্রুত, ওর জীবন ঝুঁকিতে আছে। অন্যদিকে আমরা দেখি ন্যানকে আক্রমণ করার জন্য সিকিউরিটি গার্ড এগিয়ে আসে, কিন্তু ন্যান গার্ডটিকে মারধর করে এবং দূরে সরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আরো একটি গার্ড এসে যায়। জিয়াং বলে এত গার্ডের বিরুদ্ধে তুমি একা কিভাবে লড়বে? কিন্তু ন্যান একাই তাদের বিরুদ্ধে লড়ে এবং সবাইকে হাঙ্গামা করে পরাজিত করে ফেলে। জিয়াং এর মা এতে অনেক বেশি ভীত হয়ে যায় এবং হতাশ হয়ে পড়ে। জিয়াং এর বাবা ডেকে বলে বলো তো তুমি কি চাও? ন্যান বলে তুমি এত বোকা কেন, এ পর্যন্ত বুঝো না আমি ন্যায় বিচার চাই আমার মায়ের জন্য। তো বন্ধুরা দেখলে তো ছোট একটি বাচ্চা কিভাবে মায়ের জন্য লড়াই করছে। ন্যান আরো বলে তুমি কি ভাবো 5 বছর ধরে আমার মাকে তুমি ভুলে করেছো, শান্তিতে জীবন কাটাতে দাওনি, তোমাদের এই অপরাধ আমি মুছে ফেলবো না। এই সময় শিও এবং চ্যান দৌড়ে এসে পৌঁছে এবং নিয়ানকে জিজ্ঞাসা করে বলো কে তোমাকে বুলি করেছে? চ্যান বলে যে তোমাকে বুলি করেছে আমি তাকে ছাড়বো না। চ্যানকে দেখে সবাই অনেক বেশি স্তম্ভিত হয়ে যায় এবং বলে মিস্টার চ্যান আমরা ওকে কিছুই বলিনি, ওসব একাই করেছে, এইসব কিছু ধ্বংস ওই করেছে। নিয়ান কেঁদে বলে মা বাবা আমি কি করব, তোমাদের মাথার উপর এখনো 0 দেখা যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না তোমাদের কিভাবে রক্ষা করব। চ্যান বলে ন্যান চিন্তা করো না, খুব শীঘ্রই খুঁজে বের করে ফেলবো কে আমাদের মার্ডার করতে যাচ্ছে, তারপর আর কিছু প্রয়োজন হবে না। এই মানুষগুলো আমি জানতে পেরেছি কিন্ডারগার্টেনের ব্লাস্ট ঘটিয়েছিল, সে কেউ না ফোয়াং অর্থাৎ জিয়াং এর স্বামী। ফোয়াং হাসি দিয়ে ছেড়ে বলে তুমি এখন সত্যি জানতে পেরেছো, ঠিক আছে, তাড়াতাড়ি এখানে বিষ ছড়িয়ে পড়বে এবং সবাই মারা যাবে। এই কথা শুনে সবাই উপস্থিত ওই স্থান থেকে দৌড়ে পালাতে শুরু করে। জিয়াং এবং তার মা যাদের সারি বাঁধা হয়েছিল তারা সেখানে চিৎকার করে এবং আটকানো অবস্থায় বসে থাকে। ফং টেবিলের কাছে এসে ওয়ান ঢেলে বলে সব মারা যাবে, তোমরা কি ভয় পাচ্ছ?
তারপর শাওর কাছে এসে বলে অবশেষে আমার বোনও মারা যাবে, ও আমার প্রিয় বোন ছিল। সে অবাক হয়ে বলে কি বলছো বোন, আমি তো তোমাকে চিনি না, তুমি কেন আমাকে বোন বলছো? বলে আমি তোমার বড় ভাই। তোমার মা অন্য একজনের সঙ্গে বিয়ে করতে গিয়েছিলেন এবং আমাকে অনাথ আশ্রমে ছেড়ে দিয়েছিলেন। তারা সুন্দর জীবন কাটালো আর আমার জীবন নষ্ট করে দিল। তুমি জানো আমি কত কষ্টে বড় হয়েছি? শ্যান বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? ওদের মাত্র একটা কন্যা ছিল এবং সে আমি। আমার কোনো ভাই ছিল না এবং আমার মায়েরও কোনো ছেলে ছিল না। বলে আমার মাথা খারাপ নয়, যিনি তোমার মা সে আমারও মা। তোমার যদি বিশ্বাস না হয় ওনাকে জিজ্ঞেস করতে পারো তিনি কেন প্রতি বছর আমার জন্য টাকা পাঠাতো। চ্যান বলে তোমার বুদ্ধি সত্যি খুব খারাপ। অনাথ আশ্রমের ছেলেদের জন্য সবাই খুব ভালো আচরণ করে, এই জন্য টাকা পাঠাতো হয়তো। রেগে ওঠে এবং বলে আমি বুঝতে পেরেছি, এই কারণে এভাবে আচরণ করছো যেন আমি এখন তোমাদের শান্তভাবে ছেড়ে দেই, কিন্তু এই কথা স্বপ্নে ভাবো না, আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দিব। তারপর কে বলে শুধু 1 মিনিট বাকি আছে, তারপর সব জায়গায় বিষ ছড়িয়ে যাবে। এরপর আমরা দেখি যারা পালানোর চেষ্টা করছে তারা বাইরে বের হতে পারছে না, কারণ সব দরজা লক হয়ে গিয়েছিল। জিয়াং এর মা কেঁদে কেঁদে বলে দয়া করে আমাদের যেতে দাও, আমরা তোমার অনেক সাহায্য করেছি, আমাদের কি ভুল ছিল, আমাদের এত বড় শাস্তি দিও না, আমাদের হত্যা করো না। কিন্তু ফং তাদের কোনো কথা শুনে না, সে তো নিজেও মরতে এখানে এসেছে। ওয়ান পান করতে থাকে এবং বলে 30 সেকেন্ড বাকি। শ্যান চ্যানকে বলে আমরা কি এখানে মারা যাচ্ছি? নিয়ান হেসে বলে আঙ্কেল তুমি কি ভাবছো এই দরজা আমাকে থামাতে পারবে? নিয়ান দরজার কাছে এসে চিৎকার করে সাইডে সরো। তার চিৎকার এত বেশি জোরালো ছিল যে সবাই নিচে পড়ে যায়। এরপর নিয়ান দরজার কাছে এসে পাঁচ মারে এবং দরজা ভেঙে দেয়, কারণ ন্যানের ভিতর তখন সুপার পাওয়ার চলে এসেছে। এরপর আমরা থেকে গার্ডরা ফোনকে ধরতে আসে, কিন্তু এত বেশি শক্তি ব্যবহার করার কারণে নিয়ান সেখানে অচেতন হয়ে যায়। সেও চ্যান তাকে দেখে উদ্বিগ্ন হয়ে যায়। জিয়াং বলে আমার মনে হয় সে ক্লান্ত হয়ে গেছে। তারা ন্যানকে নিয়ে হাসপাতালে আসে। সন্ধ্যায় আমরা দেখি তারা নিউজ দেখছে এবং জানতে পারে ফং ল্যাবরেটরিতে একটি ভাইরাস ছড়িয়ে রেখেছিল। এই খবর পেয়ে মানুষরা পুরো ল্যাবরেটরি ধ্বংস করে দেয়। শাওর আগে টিভি বন্ধ করে বলে এই ছেলেটা মস্তিষ্ক মনে হয় একদমই ঠিক নেই। চ্যান বলে ভালো হয়েছে, আমরা সবার মতো সব বুঝতে পেরেছি। ন্যানকে দেখে শাও বলে শেষ পর্যন্ত এখনো কেন তার জ্ঞান ফিরছে না, এত বেশি শক্তি কিভাবে তার কাছে এলো? চ্যান বলে এতটা চিন্তা করো না, আমি আছি, আমি ওকে প্রফেশনাল ডাক্তার হায়ার করব এবং তাকে ঠিক করে দেব। কিছুক্ষণ পর নিজানের জ্ঞান ফিরে আসে। শাও দৌড়ে এসে বলে তুমি জানো তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে? তুমি তোমার মমকে ভয় দেখিয়েছিলে। ন্যান বলে আওয়াজ। শ্যান ও চ্যান আবার ভয় পেয়ে বলে কি হলো? ন্যান বলে আমার ক্ষুধা লেগেছে। শ্যান ও চ্যান হেসে বলে আমরা সবসময় ভয় পাই, চল আমরা বাড়ি যাই এবং আমরা একসাথে খাবার খাবো। পরবর্তী দৃশ্যে আমরা দেখি নিয়ান গ্র্যান্ডপার সঙ্গে বসে আছে। গ্র্যান্ডপা বলে সকল সুপার পাওয়ার তোমার স্বপ্নে এসেছিল আর তুমি সব পাওয়ার পেয়েছো। নিয়ান হ্যাঁ বলে মাথা নাড়ে। এরপর গ্র্যান্ডপা ন্যানের সঙ্গে খেলতে শুরু করে। চ্যান সেখানে আসে এবং খেলতে খেলতে ন্যানের পেটে একটা চিহ্ন দাগ দেখে। সে চিহ্ন পুরোপুরি চ্যানের পেটের মতো। গ্র্যান্ডপা বিস্মিত হয়ে বলে এটা কিভাবে সম্ভব? তাহলে কি সে সত্যি আমার নাতি? চ্যান শেষে 5 বছর সমস্ত ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে, কখন সে শ্যানের সঙ্গে দেখা করেছিল এবং ন্যানকে স্বপ্নে দেখেছিল। নিয়ানের সঙ্গে সুপার পাওয়ার এসেছে। চ্যান সিদ্ধান্ত নেয় যে সে এখন ডিএনএ টেস্ট করবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট চ্যানের কাছে আসে এবং বলে আপনি আপনার স্ত্রীকে এত বেশি সাপোর্ট কেন করছেন? চ্যান হাসি দিয়ে বলে কারণ সে খুব ধনী হতে চায়। অ্যাসিস্ট্যান্ট বলে তাহলে এর মানে কি? চ্যান বলে তুমি বুঝবে না, তাকে খুশি করার জন্য আমি যা কিছু করতে পারি। কিছুক্ষণ পর চ্যান একটি মেসেজ পায়। মেসেজ দেখে সে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে নিশ্চিত হয় ন্যান তারই কন্যা, অর্থাৎ 5 বছর আগে যে মেয়ের সঙ্গে সে নাইট স্পেন্ড করেছিল সে আর কেউ নয় বরং সেও। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে গত 5 বছর ধরে আপনি যে মেয়েটিকে খুঁজেছিলেন সে কি আপনার ওয়াইফ? চ্যান হ্যাঁ বলে মাথা নাড়ে এবং বলে তারা অনেক বেশি ভ্রমণ করেছে, কিন্তু আমার পরিবার কখনো ভ্রমণ করতে দেব না। আমি গ্র্যান্ড ওয়েডিং ঘোষণা করতে যাচ্ছি 3 দিনের মধ্যে, যেখানে আমি আমার কন্যার জন্মদিন পার্টি উদযাপন করব। তারপর আমি এবং আমার পরিবারের সঙ্গে সবসময় সুখে থাকবো। এরপর অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে, আমি সবকিছু অ্যারেঞ্জ করবো স্যার। 3 দিনের পর আমরা দেখি শাওকে, যিনি খুব সুন্দরভাবে সাজসজ্জিত। সে চ্যানের সঙ্গে খুব বেশি সুন্দর লাগছিল। কিছুক্ষণ আমাদের ন্যানো সেখানে আসে, তাদের দেখে সবাই হেসে ফেলে। নিয়ন শাওর কাছে এসে বলে মম আপনি ক্রাউন কেন পরেছেন? চ্যান বলে কারণ আপনি এবং মম দুজনে প্রিন্সেস। শাও হেসে বলে ঠিক আছে, আর বেশি বলো না। এরপর চ্যান হাসি দিয়ে সবাইকে বলে আজ আমার মেয়ের জন্মদিন পার্টি এবং আমি সবার সঙ্গে পরিচয় করে দিতে চাই, সে হচ্ছে শাও, আমার ওয়াইফ। সবাই শাওর প্রশংসা করতে থাকে, আপনার স্ত্রী তো অনেক সুন্দর, ট্যালেন্টেড এবং আপনার মেয়েও তো খুবই সুন্দর। সব প্রশংসা শেষ হলে চ্যান শাওকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। শাও বলে হ্যাঁ বলো, আমি শুনছি। ট্যাঙ্ক তাকে তার নেকলেস দেখায়। শাও অবাক হয়ে বলে 5 বছর আগে সে তুমিই ছিলে?
চান হাসি দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে, তোমাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে তুমি আমার জীবনে এসেছিলে এবং আমাকে একটি সুন্দর মেয়ে দিয়েছো। নিহান তাদের কথা বলতে দেখে এবং বলে, এখন মনে হচ্ছে আপনারা 100 বছর বাঁচবেন। এই কথা শুনে শান এবং শাহ দুজনে হেসে পেলে। এরপর একটি মহিলা আসে এবং তাদের ইনভাইট করে গ্রুপ ফটো তোলার জন্য। চান এবং শাহ তার হাত ধরে নেয়। তখন নিয়ান এবং গ্র্যান্ডপা ধরে এনে ফটো তোলার জন্য চলে যায়। সবশেষে তারা একসাথে একটি ফটো তুলে এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাংকস ফর ওয়াচিং।